উত্তম কুমারের বন্ধু বলতে আমার ধারণা কেউ ছিলেন না। এক অভিনেত্রী তো তার বাড়িতে নিয়ে গিয়ে 1 মাস রেখে দিয়েছিল। উনি যখন মর্নিং ওয়াক করতে বেরোলেন তখন দেখলেন উত্তম কুমার চোর বলে পোস্টার লাগানো। সে মহিলারা তারা শুয়ে পড়তো গাড়ির সামনে। রাজা সাজতে আমি আর চাই না, আমাদের তোমরা ছেড়ে দাও। যেখান থেকে এসেছি সেইখানেই ফিরে যাই। বুদ্ধিমান লোকেদের একটাই খেলা আছে, সেটি হলো দাবা। নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। উত্তম কুমারের শতবর্ষ চলছে। আমরা উত্তম কুমারকে নিয়ে নানান মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, যাদের কাছ থেকে উত্তম কুমারের কিছু অজানা গল্প, অচেনা দিক হয়তো আমরা জানতে পারবো। আজ আমাদের অতিথি এমনই একজন বিশেষ মানুষ, শিল্পী সংসদের সেক্রেটারি সাধন বাগচি। সাধনবাবু, আপনাকে স্বাগত। সাধনবাবু উত্তম কুমারের সঙ্গে 1973 থেকে 1980 এই সময়টা কাজ করেছেন ব্যক্তিগত সহকারী হিসেবে। আমরা যদি সেই দিনটা থেকে শুরু করি, সাধনবাবু, প্রথম উত্তম কুমারকে আপনার সঙ্গে যেদিনকে আলাপ হলো এবং এই ধরনের একটা কাজের দায়িত্ব আপনি সামলাবেন, এটা ঠিক হলো, সেটা কীরকম ছিল? আমি শিল্পী সংসদের সভ্য হিসেবে জয়েন করি 73 সালে। সংসদে যে বিভিন্ন কাজ, রেগুলার যে কাজ, তার সঙ্গে উত্তম কুমারের সঙ্গে সংযোগকারী হিসেবে আমাকে তখন অর্ধেন্দু মুখোপাধ্যায় উনি উত্তম কুমারের কাছে পাঠালেন বা রেফার করলেন। আমাদের একটা বেনেভোলেন্ট ফান্ড ছিল, যেটা ওই দুস্থ শিল্পীদের অনুদান দেয়া হতো প্রতি মাসে। তো তার ট্রেজারার ছিলেন জহর রায় আর প্রেসিডেন্ট ছিলেন উত্তম কুমার। তা উত্তম কুমারকে সই করতেন আর ট্রেজারার জহর রায় সই করতেন। তো আমাকে চেক বই নিয়ে উত্তম কুমারের মহানায়কের বাড়িতে যেতে হতো এবং গিয়ে সেখানে তার সই করিয়ে আবার জহর রায়ের বাড়িতে গেলে জহর রায় আমাকে জিজ্ঞেস করতেন কি উত্তম সই করেছে? আমি বললাম হ্যাঁ। তখন উনি উত্তম কুমারের সই দেখে তারপরে ট্রেজারার হিসেবে সই করতেন। এইভাবেই তার সঙ্গে ইন্ট্রোডাকশনটা ক্রমে আস্তে আস্তে। তবে মেন যে দীর্ঘায়িতের ব্যাপারটা হলো, সেটা হলো ওই সোমার বিয়ের সময়। সোমার বিয়ে ঠিক হলো সুপ্রিয়া দেবীর কন্যা। তো তখন আমার ডাক পড়লো যে শিল্পী সংসদ থেকে সাধনকে একটু পাঠাতে, এবং আমাকে মহানায়কের হয়ে প্রায় 50টা কার্ড উনি দিলেন, দিয়ে বললেন দেখো আমি তো সব জায়গায় যেতে পারবো না, তো তুমি আমার হয়ে নিমন্ত্রণটা করবে আর এই কার্ডটা তাদের হাতে পৌঁছে দেবে। তো সেইভাবে তার সঙ্গে ওই রিলেশনটা সেইভাবে আরও গভীর এবং দৃঢ় হলো। তার মধ্যে একটা ঘটনাও ছিল, সেটা হচ্ছে যে আমি সেই সময় আমার খুব চাকরির প্রয়োজন ছিল, আমার একটু বাইরে চলে যাচ্ছিলাম। তো তখন আমি কলকাতা কর্পোরেশনে একটা ইন্টারভিউ দিয়েছিলাম। তো মহানায়ক একদিন আমাকে ওই সকালবেলায় তার গাড়ি অ্যাম্বাসেডারে আমাকে বসিয়ে, সেই তখনকার দিনে মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তো নিয়ে যাওয়ার পরে ওই চাকরির ব্যাপারটা ঠিকঠাক। তো এইবার যেদিনকে বিয়ে মণ্ডপে মহানায়ক অঙ্গবস্ত্র পরে আর গরদের ধুতি পরে তিনি সম্প্রদান করবেন, সেই সময় ওখানে ওই সুব্রত মুখোপাধ্যায় ছিলেন এবং সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন এবং পুরো মন্ত্রিসভা তখন ওখানে উঠে এসেছিল। সেই সময় উনি ওই অবস্থায় সুব্রত মুখার্জিকে জিজ্ঞেস করছেন যে সাধনের চাকরিটা কী হলো। সেই জিনিসটা আমি পেয়েছি মহানায়কের থেকে। এবং ওই সুপ্রিয়া দেবীর কন্যা সোমার বিয়েতে মহানায়ক সম্প্রদান করেছিলেন এবং আমি সেই বিয়ের পিড়িও ঘুরিয়েছি। এইভাবে মহানায়কের সঙ্গে একটা আত্মিক, তার পরিবারের সঙ্গে, সুপ্রিয়া দেবীর সঙ্গে, সোমা বা তার পরবর্তী প্রজন্ম, তাদের সঙ্গেও আমার
যে একটা আত্মিক যোগাযোগ একটা তৈরি হয়েছিল। আপনার যাতায়াত তার মানে ময়রা স্ট্রিটের বাড়িতেই ছিল? হ্যাঁ, ময়রা স্ট্রিটের মানে বাড়িতে। ভবানীপুরের বাড়িতে? ভবানীপুরের বাড়িতে তো উনি যেতেন যখন ওই শুটিং করতে যেতেন সকালবেলায়, মাকে প্রণাম করতেন, গৌরী দেবীর সঙ্গে দেখা করতেন, গৌতমের সঙ্গে দেখা হতো, দিয়ে ওখান থেকে উনি শুটিংয়ে চলে যেতেন। আর এমনি ওই বাড়িতে ওনার যাতায়াত বলতে লক্ষ্মী পুজোর দিন ছিল বা বিভিন্ন দিনে ছিল, উনি ব্যক্তিগতভাবে ওখানে যাতায়াত করতেন। মানে যারাই ওর সঙ্গে যুক্ত ছিল, ধরুন প্রডিউসার, ডিরেক্টর বা যারা শিল্পী বলুন, আর্টিস্ট বলুন, যারা ময়রা 3 নম্বর ময়রা স্ট্রিট, আমরা এই বাড়িতেই আমরা মহানায়ককে দেখেছি। এবং আমাদের যোগাযোগ বলুন, শিল্পী সংসদ তৈরি বলুন, সেটাও 3 নম্বর ময়রা স্ট্রিট। একদম। এই যে শিল্পী সংসদ তৈরির আগে অভিনেত্রী সংসদ, এবং উত্তম কুমারের সেই সময়টা বড় অপমানিত হতে হয়েছিল তাকে, ইন্ডাস্ট্রিতে নানান ধরনের কথা, আপনি সেই সময়টাও দেখেছেন। উত্তম কুমার নিজে এই সময়গুলো কিভাবে সামলেছিলেন? অ্যাকচুয়ালি উত্তম কুমার ওই যখন উনি শিল্পী অভিনেত্রী সংঘের সভাপতি ছিলেন, তো সেই সময় একটা বামপন্থী একটা হাওয়া ছিল ওই শিল্পীদের মধ্যে, কিছু সোকল ইন্টেলেকচুয়াল। তো তারা সেই সময় উত্তম কুমারের উপর একটা দাবাও একটা ডালার চেষ্টা করেছিলেন ভিয়েতনাম যুদ্ধের পরিপ্রেক্ষিতে, যে ওখানকার মানুষদের, শিল্পীদের দাঁড়াতে হবে, তাদের পাশে সাহায্য করতে হবে। তখন উত্তম কুমার বলেছিলেন, আমার বাড়ির পাশেই লোকটিই তো অভুক্ত, আগে তাকে দেখবো না ভিয়েতনামবাসী, যেটা যথাযথ কথা, কিন্তু সেটা ওদের মনোপুত হয়নি। এবং এই পরিপ্রেক্ষিতে একদিন ওয়ান ফাইন মর্নিং উনি যখন মর্নিং ওয়াক করতে বেরোলেন, তখন দেখলেন উত্তম কুমার চোর বলে পোস্টার লাগানো। এবং সেই পোস্টারটা এই সকল অভিনেত্রী সঙ্গের লোকেরাই লাগিয়েছিল, যেটা হয়তো এখন নাম আমি করতে পারবো না, কিন্তু এটা আহত করেছিল, অপমানিত করেছিল, এবং তার ফলে উনি খুব ব্যথিত হয়েছিলেন এবং দুঃখ পেয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই শিল্পী সংসদ গঠন করা এবং তার নেতৃত্ব দেওয়া আর কি। উত্তম কুমার সে সময় তো এই যে যেমন এই ঘটনাটায় সমালোচিত হতে হয়েছিল, মানে সমালোচনা গ্রহণ করতে পারতেন? দেখুন, উত্তম কুমার এমন এক ব্যক্তিত্ব ছিলেন যে সমালোচনাই বলুন বা আলোচনাই বলুন, উনি যেটা নিজে ঠিক মনে করতেন, হ্যাঁ, যেটা ওর আদর্শের ওপর, ওর আদর্শবাদী মানুষ ছিলেন, সেইখানে ওর ব্যক্তিসত্তাটা প্রবল ছিল। ধরুন, এই একটা অনুষ্ঠান আমি রবীন্দ্র সদনেই করেছিলাম 1979 সালে, এটা একটা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমি সমস্ত শিল্পীকে জড়ো করেছিলাম, কিন্তু আমি উত্তম কুমারকে শুধু বলেছিলাম যে দাদা, এইসব শিল্পীদের আপনি শুধু ফোন করে একটা বলবেন, আমার সব বলা থাকবে। তা আমি ফোন নাম্বারটা বাড়িতে রেখেছিলাম, আমার কথা ছিল যে আমি এসে ফোনটা কত সালের লাগিয়ে দিয়ে, 79-এ, তো আমি লাগিয়ে দিয়ে আপনাকে দেবো, আপনি বলবেন আমি উত্তম কুমার বলছি, ব্যাস, দ্যাটস অল। তো আমি যখন সেই লিস্ট তার বাড়িতে দিয়ে এসেছি, দিয়ে তারপরে সকাল 8:30টায় গিয়েছি, তখন সুপ্রিয়া দেবী আমাকে বলছে যে সবটা হয়ে গেছে। সব হয়ে গেছে মানে সবাইকে নিজে থেকে ফোন করেছেন, করে সবাইকে কনফার্ম করেছেন। আপনি ভাবুন যে সেই সময় উত্তম কুমারের উচ্চতা, ব্যস্ততা কি পর্যায়ে ছিল, এবং এমন মানে মানসিকতার মানুষ তিনি। এবং এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে অশোকতরু বন্দ্যোপাধ্যায় বলে বিরাট বড় একজন শিল্পী ছিলেন, তার স্ত্রী অনিমাদি। তো অশোকদাকে ফোন করলেই অনিমাদি ধরতেন, অনিমাদিকে ফোন করেছেন, তখন উত্তম কুমার বলছেন আমি এইরকম একটা অনুষ্ঠান করছি, বলে আপনি কে বলছেন আপনি? ওনার একটু কর্কশ ছিল, তখন বলছে যে আমি উত্তম বলছি। বলে কে উত্তম আপনি? বললো না, আমি একটু অভিনয় করে থাকি। তো এটা আমার অনিমাদির কাছ থেকে শোনা। তো এই যে নিজেকে এতটা সাবমিসিভ করে তোলার জায়গা। উত্তম কুমার আমাদের মহানায়ক, চিরকালের মহানায়ক, তার অনুরাগী এবং বিশেষত মহিলা অনুরাগীদের কথা আমি জানতে চাইবো। তারা তো একটা বড় অংশের মানুষ হয়তো দেখা করতে চাইতেন, স্টুডিওয়ে চলে আসতেন। হ্যাঁ, তখনকার দিনে ব্যাপারটা তো একটু অন্যরকম ছিল। এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে
সালে উনি আমেরিকা গিয়েছিলেন 42 দিনের জন্য। তো 42 দিনের জন্য যখন আমেরিকা গিয়েছিলেন, তখন আমেরিকার যারা প্রবাসী বাঙালি এবং সব প্রতিষ্ঠিত সেই পরিবারের যারা মহিলা এবং পুরুষ, তারা একটা আমেরিকায় ওনাকে নিয়ে গেছেন একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উত্তম কুমারের হাউসফুল হয়ে গেছে। উত্তম কুমারের একটা সই, একটা মহিলারা তারা লাইন দিয়েছে একটা সই সংগ্রহ। তো সেখানে উদ্যোক্তাদের মধ্যে একজন চালাকি করে ওই মহিলাদের থেকে বলেছে হ্যাঁ সই করে দেবো। তখনকার দিনে $5, যেটা আজকের দিনে মানে কয়েক হাজার টাকার সমমূল্য। তো সেই $5 করে প্রত্যেকের থেকে কালেকশন করে নিয়েছেন। তো এই তার জনপ্রিয়তা মহিলাদের উনি মধ্যে। এখানে মহিলা অনুরাগীদের সামলাতেন কিভাবে? এখানে সামলাতেন বলতে আমরাই দেখেছি ওই স্টার থিয়েটারে সকালে যখন অনুষ্ঠান হতো এই কবিপক্ষর বা ইয়েতে, সে মহিলারা তারা শুয়ে পড়তো গাড়ির সামনে। একটি মহিলা তো ওই কাঁচের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছে, কাঁচটা তোলা হয়ে গেছে, হাতটা আটকে গেছে, এইরকম অবস্থা ছিল। তো তার জনপ্রিয়তাটা এতটাই ব্যাপ্তি ছিল, সেটা শুধু একটা এজেড একটা ওই বয়সের মহিলা তা নয়, সমস্ত মহিলার মধ্যে। ইভেন তখনকার দিনে যে দিদিমা, ঠাকুমা, মা থেকে আরম্ভ করে তারপরে তার মেয়ে এবং তারপরে তার জেনারেশন, এই 4-5টা জেনারেশন তার ভক্ত, তার ছেলে, তার স্বামী, তার দাদা, তার কাকা, তার পরিবার। ঠিক। উত্তম কুমারের বন্ধু কে ছিলেন সেই সময় ইন্ডাস্ট্রিতে? উত্তম কুমারের বন্ধু বলতে আমার ধারণা কেউ ছিলেন না। তার কারণ উত্তম কুমার একটাই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, সেটা হচ্ছে শিল্পী সংসদ। আপনার কি মনে হয় উত্তম কুমারের কোনো একাকিত্ব ছিল? সেটা অবশ্যই ছিল। কারণ ধরুন না একটা দুর্গাপুজো, সেই সময় সবাই দুর্গাপুজোতে তার বাচ্চা টাচ্চা নিয়ে বেরোবে, ঠাকুর প্যান্ডেল অমুক তমুক দেখবে। সেই সময় তার মধ্যে একটা একাকিত্ব হয়েছিল যে তার ছেলেটা গৌতমকে নিয়ে কোনো প্যান্ডেলে সে যেতে পারছে না। এই যে একটা কষ্ট, এই কষ্ট তার মধ্যে ছিল। বা হয়তো আর একটা কষ্ট বলতে পারি, আমাদের সমাজের মধ্যে যেসব ধরুন ওনার যেসব নায়িকা বা ওনার সংস্পর্শে যত মহিলা এসছে, আমার মনে হয় এদের মধ্যে উত্তম কুমারকে ধরতে পারার মতো কোনো মহিলা আমার ধারণা পাননি। এক্সেপশনাল একজনই আমার যেটা ধারণা, সেটা হচ্ছে মাধবী মুখোপাধ্যায়ের মধ্যে সেই জিনিসটা আমি দেখেছি, বা ওনাকে জানা বোঝা এই মহিলা, এর বাইরে আমি কাউকে দেখিনি বা উনিও পাননি। মাধবীদের সঙ্গে ছিল, কিন্তু অনেকটা দূরত্ব ছিল, অনেকটা বয়সের ডিফারেন্স ছিল, ছিল। তো সেই একাকিত্বটা অবশ্য আমার ধারণা উত্তম কুমারের মতো মানুষকে বোঝা, জানা, তার সঙ্গে দিনযাপন করা। আপনি মাধবী মুখোপাধ্যায়ের কথা বলছেন, সুপ্রিয়া দেবী, সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়। সুপ্রিয়া দেবী দেখুন, একদিক থেকে মানে একটা মহিলার মধ্যে তো শত রূপে থাকে, তার মধ্যে একটা রূপ হয়তো ছিল সুগৃহিণী। উত্তম কুমারের পরিচর্যা, তার শরীর ঠিক রাখা, তাকে সুন্দরভাবে তার খাওয়া দাওয়া এইসব দেখায়, এইগুলো কিন্তু অসাধারণ সুপ্রিয়া দেবীর মধ্যে ছিল। কিন্তু তার বাইরেও তো অনেক কিছু আছে যেগুলো আমরা ফিল করি। বাকি যাদের সঙ্গে উনি অভিনয় করেছেন বা একাত্ম হয়েছেন, উত্তম কুমারের সুপ্রিয়া দেবী ওনাকে বলতেন যে আচ্ছা তোমার এত এই মহিলারা তোমার উপরে হামলে পড়ে কেন? তখন উনি বলেছিলেন যে জানো, ওই গ্রামে যে ওই গোয়াল ঘর আছে না, গোয়াল ঘরে গরু থাকে, তা গরুর পিঠে গরুর পোকা এসে বসে। এটা আপনারা জানেন না, আমরা গ্রামের ছেলে, আমরা জানি, তাকে বলে গরুর পোকা। সে গরু বুঝতে পারছে না, কিন্তু সেই পোকা এসে তার ঘাড়ে এসে বসছে। তো মানে এটা কি সাধারণ অনুরাগীদের কথা বলছেন না অভিনেত্রীরাও কেউ ছিলেন? উত্তম কুমারের অবশ্যই, নিশ্চয়ই উত্তম কুমারের মতো মানুষ, উত্তম কুমারের মতো অভিনেতা, উত্তম কুমারের মতো হিউম্যান বিং আপনি কোন অভিনেত্রী চাইবে না
কারোর এবং সঙ্গে কি সম্পর্ক তৈরি ছিল, হয়েছিল? নিশ্চয়ই ছিল। এক অভিনেত্রী তো তার বাড়িতে নিয়ে গিয়ে 1 মাস রেখে দিয়েছিল তাই? উত্তম কুমারকে আটকে। হ্যাঁ, আমি নাম বলছি না, অসুবিধা আছে হয়তো। তো তারপরে উত্তম কুমারের বাবা এবং তরুণ কুমার দুজনে গিয়ে তাকে নিয়ে আসে। সেটা আমার তরুণ কুমারের মুখ কাছ থেকে শোনা, আচ্ছা। সুপ্রিয়া দেবীর কাছ থেকে জানা। তো এগুলো আছেই, এগুলো ঘটনা। সেই তো। বা সে যুগে আরও অনেক মহিলা ছিল যারা তখনকার দিনে বিদগ্ধ মহিলা ছিল, প্রযোজক ছিলেন। সেই সব মহিলার উত্তম কুমারের সান্নিধ্য পাওয়ার জন্য তারা অহরহ চেষ্টা করতেন, উকি ঝুঁকি মারতেন, এ করতেন। না তো ঘটনা। এবং শুধু যে ওদের কথা বলবো তা নয়, আমার মনে হয় যে উত্তম প্রেমী মহিলা তখন যে কোনো বয়সে, আপনি একটা প্রসঙ্গে আসতে পারেন, ওই আশুতোষ মুখোপাধ্যায়ের যে মেয়ে সর্বাণী, সর্বাণীর যখন 14 বছর বয়স, তখন ওই আশুতোষ মুখোপাধ্যায় উত্তম কুমার একদিন বাড়িতে ওই স্ক্রিপ্ট লেখার ব্যাপার এসব চলছে, তো রাত্রির 11টা হয়ে গেছে, সর্বাণী তার পাশে ওখানে শুয়ে আছে। তারপরে উত্তম কুমার তো ঘুমিয়ে পড়েছে, তো উত্তম কুমার তাকে কোলে তুলে নিয়ে গিয়ে ওই বিছানায় শোয়ালেন। সর্বাণীর বক্তব্য হচ্ছে তার সেই 14 বছর বয়সে শরীরে একটা শিহরণ জেগে গেছিল। এবং সর্বাণীর একটা ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউয়ে অকপট স্বীকারোক্তি। এবং সর্বাণীর যখন বিয়ে হয়, সেই বিয়ের দিনে উত্তম কুমার গিয়ে হাজির হয়েছিলেন। সর্বাণী বরকে ফেলে সোজা চলে গেছিলেন উত্তম কুমারকে রিসিভ করে তাকে নিয়ে আসতে। আচ্ছা, প্রত্যেক মহিলার মধ্যেই উত্তম কুমারের মতো একটা তার যে মনের মানুষ হবে, বা তার সঙ্গে তার মানসিকতার একটা মেলবন্ধন হবে, এটা সব মহিলাই চাইতেন। প্রায় আড্ডা শেষে চলে এসেছি। 100 বছর পরেও এমন একজন মানুষ যাকে নিয়ে বাঙালি সেলিব্রেট করছে, শুধু বাঙালি নয়, জাতীয় স্তরে সেলিব্রেশন। আপনি কাছ থেকে দেখেছেন, আপনার কি মনে হয় যে কোন ম্যাজিকে এটা সম্ভব? এটা একটা ম্যাজিক বলতে যে উত্তম কুমারের মতো অভিনেতা আর জন্মায়নি, জন্মাবেও না। দ্বিতীয় কথা, উত্তম কুমারের মতো মানবিক মুখ ওই উচ্চতায় উঠে জন্মায়নি, জন্মাবে না। এবং উত্তম কুমারের মতো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ মানুষ পৃথিবীতে দেখা যাবে না, যায়নি, দেখা যাবে না। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো আড্ডায়। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। ফলো করুন বর্তমান।